তো এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? তো একটা শর্ট টার্ম যখন একটা সিকিউরিটি হয় তখন সেটা লিকুইড হয়। ফাইন্যান্সিয়াল টার্মসে লিকুইড মানে হচ্ছে গিয়ে যেটা খুব ইজিলি ক্যাশে কনভার্ট করা যায়। তারপরে সো শর্ট টার্ম হলে হচ্ছে কি, এটা আমার ওই ম্যাচুরিটি, লং টার্ম ম্যাচুরিটির জন্য যেতে হচ্ছে না, সো এটি ইজিলি লিকুইড করে ফেলা যাচ্ছে। কিন্তু ফাইন্যান্সিয়াল টার্মসে আমরা একটা জিনিস জানি যে রিস্ক যত বেশি রিটার্নও তত বেশি, ঠিক আছে? সো একটা যখন শর্ট টার্ম সিকিউরিটি হয়, শর্ট টার্ম সিকিউরিটির দেখা যায় যে রিস্কটা কম থাকে, বিকজ টাইম ডিউরেশনটা কম, তাই না? মানে আমার এত লং টার্ম মার্কেটের জন্য ওয়েট করতে হচ্ছে না। অ্যান্ড যেটা আমরা সাসপেক্ট করি যে শর্ট টার্মে মার্কেট এত বেশি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় না, তাই না? সো শর্ট টার্মে কি হয়, তো এটার জন্য কি হচ্ছে, এটা রিস্কটা কম, যে আমি যে ইনভেস্ট করছি এটার যে চেঞ্জটা হবে, বাড়বে বা কমবে, এটার ইয়েটা, এই রিস্কটা কম। দেন এগেইন রিস্ক কম হলে কি রিটার্নটাও কম, মানে এখান থেকে যে রিটার্নটা পাচ্ছি এটার অ্যামাউন্টটাও কম আসবে, এক্সপেক্টেড রিটার্নটা কম। আর ক্যাপিটাল মার্কেটটা হচ্ছে উল্টাটা, সেটা হচ্ছে এটা একটা লং টার্ম সিকিউরিটি, যেটা হচ্ছে 1 year অ্যান্ড 1 year-এর বেশি তার ম্যাচুরিটি থাকবে। তারপর হচ্ছে গিয়ে তো 1 year-এর বেশি ম্যাচুরিটি থাকলে কি হচ্ছে, তার মানে এটা লিকুইড না, মানে আমি ইজিলি মার্কেটে গিয়ে এটাকে ক্যাশে কনভার্ট করতে পারছি না, এটার একটা টার্ম ম্যাচুরিটি আছে যেটার পরে আমি এটা কনভার্ট করতে পারছি। তারপর হচ্ছে গিয়ে বন্ডস, হ্যাঁ, তারপর মর্গেজও, কিন্তু মর্গেজটা তো অনেক লং টার্ম। মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, বাট দেন এগেইন মিউচুয়াল ফান্ডের অনেকগুলো টার্মস আছে, কিছু আছে কিন্তু মানে লং টার্ম যেগুলো, হ্যাঁ এগুলো আপনি পারবেন না। তারপর কিছু স্টক আছে যেগুলো আসলে মানে 1 year-এর বেশি ইয়ে হলে, তো জিনিসটা হচ্ছে 1 year-এর বেশি হলে, লং টার্ম হলে যেহেতু টাইমটা ডিউরেশনটা বেশি, তখন হচ্ছে কি মার্কেটের অনেক চেঞ্জেস হয় লং টার্মে। তো লং টার্ম চেঞ্জেস হওয়াতে কি হচ্ছে, আমার এক্সপেক্টেড রিটার্নটাও মানে রিস্কটা বেশি হচ্ছে এখানে। এখন মার্কেট কি বাড়বে নাকি কমবে লং টার্মে, এটা কিন্তু এত বেশি ভালোভাবে এটা আগে থেকে ফোরকাস্ট করা যায় না প্রপারলি। হ্যাঁ, বেশি হতে পারে, কমও হতে পারে, সো এটা কিন্তু আগে থেকে বলা যায় না। সো ইন দ্যাট কেস কি হবে, আপনার তার মানে কি রিটার্নটাও অনেক বেশি, রিটার্ন বেশিও হতে পারে আবার কমও হতে পারে। আচ্ছা, তো এইটা এখানে এটা বন্ড অ্যান্ড মর্গেজ এগুলো হচ্ছে লং টার্ম। মর্গেজটা কি হচ্ছে গিয়ে, যেমন আমরা হোম লোন নিই, এটা কিন্তু একটা টাইপের মর্গেজ লোন। যেমন আপনার হ্যাঁ হ্যাঁ ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ 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 লোনটা মর্গেজ একটা ল্যান্ডে, মনে হয় কি এখন ল্যান্ডে না, আপনার ফ্ল্যাটে হয়তো বাড়িতে এগুলোতে দেয়, বাড়িতে ল্যান্ডে হবে কি আপনাকে একটা টাকা দিবে, তাই না? হ্যাঁ, একটা টাকা দিবে। ফ্ল্যাটেরটা হচ্ছে কি আপনার ফ্ল্যাট দেখে, আপনার এই ফ্ল্যাট দেখে কিছু ডিপোজিট দিয়ে তারপরে মাসে মাসে আপনাকে কিছু দিতে হবে, এরকম একটা। হ্যাঁ হ্যাঁ, যে এটা একটা অ্যাসেটের এগেইনস্টে যদি কোনো লোন হয় ওটাকে বেসিক্যালি মর্গেজ লোন বলে, ঠিক আছে? গোল্ড দেওয়া যায়, গোল্ড দেওয়া যায়, গোল্ড দেওয়া যায়। হ্যাঁ, গাড়িটাটা আমি, হ্যাঁ আমরা যে গাড়ির যে লোনটা নিই ওটা কিন্তু একটা টাইপের মর্গেজ লোন, কার লোনটা। হ্যাঁ, এটা কিন্তু ফ্ল্যাটে কিন্তু আপনাকে পুরাটা লোন দিবে না, আপনাকে এরকমই গাড়ির মতন ডিপোজিট দিতে হবে, অ্যান্ড বাকিটা আপনার স্যালারির উপর ডিপেন্ড করে যতটুকু ইয়ে করে ওই হিসেবে আপনাকে দিবে, সেম জিনিসই কিন্তু, ঠিক আছে? তো মর্গেজ লোন তো যে কোনো একটা অ্যাসেটের এগেইনস্টে যখন একটা লোন দেওয়া হয় ইজি টার্মসে, ওটাকেই মর্গেজ লোন বলে। আচ্ছা, সো
সো আরেকটা হচ্ছে কি মার্কেট কিভাবে কাজ করে, মার্কেটের হচ্ছে গিয়ে আমাদের ইকুইলিব্রিয়াম যে ইন্টারেস্ট রেট কি হবে, ইকোনমিক্সের মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে ওইটা দিয়ে নির্ধারণ করে যে ইন্টারেস্টটা কি হবে। ঠিক আছে, আচ্ছা সো একটা জিনিস যেটা ফাইন্যান্সিয়াল মার্কেটে খুব বেশি হয় যে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, যেমন কিছু ইনফরমেশন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন রেজ হয় মার্কেটে যে এই শেয়ারটার দাম নেক্সট 6 মান্থসে এত হবে। ঠিক আছে, একটা রিজন মেবি এই কোম্পানিটা সেল অফ করা হচ্ছে, যে নিচ্ছে সে ভ্যালুয়েশন বাড়িয়ে এটার শেয়ার প্রাইস বাড়বে। সো কিছু নিউজ সেটা ট্রু থাকে, আবার কিছু নিউজ থাকে ফলস। তো এরকম টাইপের অনেক টাইপের নিউজ কিন্তু স্টকস কেনার সময় মার্কেটে রেজ হয়। হ্যাঁ, যেমন লাস্ট হচ্ছে গিয়ে আমি পড়ছিলাম ফাস্টফিনের একটা হয়েছিল যে এটা সেল অফ হবে, তখন এটা শেয়ারটা অনেক বাড়বে। কিন্তু এই মার্কেটের নিউজটা আসার পরে অনেক ফাস্টফিনের শেয়ার সেল হয়, কিন্তু এটা আলটিমেটলি ভ্যালুয়েশন করে এটা একদম হাফ হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম টাইপের অনেক নিউজ, কিছু নিউজ ট্রু থাকে যে মার্কেটের এই শেয়ারটার দাম বাড়বে, এই অ্যাসেটের দাম বাড়বে, কিছু ট্রু থাকে, আবার কিছু ফলস থাকে। আচ্ছা, আবার হচ্ছে গিয়ে এটা আইডেন্টিফাই মানে এটা আপনার মার্কেটে অনেক বছর থাকলে যখন শেয়ার বেচা কেনা করবেন, হ্যাঁ প্র্যাকটিক্যালি এটা কোনো থিওরি নাই, অনেস্টলি কোনো আইডেন্টিফাই করবেন। দেয়ার ইজ দিস ওয়ান থিং এগেইন, আমি মার্কেট নিয়ে তো কাজ করি, সো মার্কেটে অ্যাকচুয়ালি ওরা যেই ইয়েগুলো দিচ্ছে ফাইন্যান্সিয়ালসগুলো, ইটস নট নেসেসারিলি যেগুলো অ্যাকিউরেট। ঠিক আছে, তখন এখানেও মানুষ ধরা খায় যে যখন ওই এত অ্যানালাইসিস করেও করতে যায়, দেখা যায় যে ফলস ইনফরমেশনের মধ্যে মানুষ পড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ কিছু আছে, যেমন এই যে আমি ফাস্টফিনের কথা বললাম, এটা কিন্তু এমনই হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু এমনই হয়েছে কি মানে অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা হচ্ছে মার্কেট নিউজ যে অ্যারাইজ হয় মার্কেট থেকে, কিছু কোম্পানি যখন তারা ফান্ড রেজ করার ওরা নিজেরাই মার্কেটে কিছু নিউজ অ্যারাইজ করে। ঠিক আছে, এটা একটা টার্ম। আরেকটা হচ্ছে গিয়ে একটা ফার্মে আমি কাজ করছি, আমার কাছে যে ইনফরমেশনগুলো থাকবে, একটা পাবলিক কোম্পানি সাপোজ, আমার কাছে যে ইনফরমেশনগুলো থাকবে, যারা ইনভেস্ট করবে ওদের কাছে তো ইনফরমেশনগুলো থাকবে না। সো একটা ম্যানেজার, ফার্মের যে ম্যানেজার বা ফার্মের যে এমপ্লয়ি যে এটা নিয়ে কাজ করছে এইসব নিয়ে, তার কাছে যে ইনফরমেশনগুলো, এটা তো সে পাবলিকলি যাচ্ছে না, পাবলিকের কাছে ইনভেস্টরদের কাছে আরেকটা ইনফরমেশন থাকছে। সো একটা ইনফরমেশনের ডিফারেন্স হচ্ছে না এখানে, এই ইনফরমেশনের ডিফারেন্সটাকে বলে অ্যাসিমেট্রিক ইনফরমেশন। যে অ্যাসিমেট্রিক ইনফরমেশন যে ফার্মের কাছে যে ইনফরমেশন থাকছে, ইনভেস্টরের কাছে পাবলিক কোম্পানি কিন্তু দে আর লায়েবল যে সব ইনফরমেশন তারা অনলাইনে দিবে। আপনি দেখেন চেক করে গিয়ে কয়টা পাবলিক কোম্পানি আছে ইভেন 2020-এরও তারা অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করে নাই। সো এটা কিন্তু তাদেরকে আপনি কল দিয়ে জিজ্ঞেস করেন, আপনার কাছে সে শেয়ার করবে না, সে বলবে যে ওয়েবসাইটে যতটুকু দেওয়া ততটুকুই। ঠিক আছে, পাবলিক কোম্পানিজ দে আর লায়েবল যে সব ট্রু ইনফরমেশন তাদেরকে সবাইকে দিতে হবে, বিকজ এটা পাবলিকদের ওনারশিপ আছে। কিন্তু এই জিনিসটা ওরা করে না, অ্যান্ড দিলেও ইট নট নেসেসারি যে ট্রু ইনফরমেশন সবসময় থাকে। সো এটাই হচ্ছে এই ডিফারেন্স, যে ইনফরমেশনটা একটা ইনভেস্টর যখন ইনভেস্ট করতে যায় অ্যান্ড একটা ফার্ম ম্যানেজার তার কাছে যে ইনফরমেশন থাকে, এই ডিফারেন্স অফ ইনফরমেশনটাকে বলে অ্যাসিমেট্রিক ইনফরমেশন। Asymmetric information is information a firm's managers have that is not available to investors. ঠিক আছে, সো ফার্মস ম্যানেজারের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা ইনভেস্টরের কাছে অ্যাভেলেবল না। The valuation process is influenced by the financial statements that are used to derive cash flow estimates. মাঝে মধ্যে কি করা হয়, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলোকে ইনফ্লুয়েন্স করা হয়, মানে ওরা নিজেরাই কোম্পানি করে, তো যাতে ওদের
মানে এই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা দেখালে কি হচ্ছে, ইনভেস্টররাও ইনফ্লুয়েসড হচ্ছে যে হ্যাঁ এটা একটা স্ট্রং, দে হ্যাভ স্ট্রং ইকুইটি, সো ওদের উপর আমরা ইনভেস্ট করতে পারি। সো এখানে অনেক ইনফ্লুয়েন্সও করে ম্যানেজার্সরা। সো যেটার জন্য কি হয়, অ্যাকচুয়াল যে ইনফরমেশনটা সেটা মার্কেটে আসে না, ঠিক আছে। তারপরে সিকিউরিটিজ মে বি মিসপ্রাইস বিকজ অফ ফ্লেক্সিবিলিটি, অ্যাকাউন্টিং গাইডলাইন্স, ওভার এস্টিমেশন অফ আর্নিংস। সো যদি এখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ইনফ্লুয়েন্স করছি, তখন কি হচ্ছে, আমার কোম্পানির যে ভ্যালুয়েশন, যে সিকিউরিটিজের যে প্রাইস, এটা কিন্তু মিসইন্টারপ্রেট করা হচ্ছে। তাহলে মোস্টলি যদি এটা ইচ্ছাকৃত করে করা হয় তাহলে এটা ওভার এস্টিমেট দেওয়া হয়, ওভার এস্টিমেট দিলে এটা ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করছে। সো এটা একটা জিনিস। আবার এটা করে ভুল হয় অনেক টাইমে, বাট দ্যাটস মানে ভুলটা ইজ ডিফারেন্ট, দ্যাটস রেয়ার। বাট যেটা কি করা হয়, ওভার এস্টিমেশন করা হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অনেক টাইপের ভুল হতে পারে, হ্যাঁ অনেক টাইপের, মানে নাম্বারস ইটস নট লাইক যে ইচ্ছা করে, অনেক টাইপের ভুল হতে পারে। ওইটা হচ্ছে ডিফারেন্ট সিনারিও। বাট যখন ইনফ্লুয়েন্স করা হয় তখন এটা হচ্ছে ডিফারেন্ট সিনারিও, কারণ তখন দেখা যায় ওভার এস্টিমেশন হয়, যেটা যেমন ফার্স্ট মিনিটটাই যেটা আমি বলছি, এটা রিসেন্ট অনেক বড় একটা যে ওভার এস্টিমেশনের জন্য এখন সাপোজ মানুষ অনেক ইনভেস্ট করেছে, এটা কিন্তু হাফেরও কম হয়ে গেছে মানে শেয়ারের প্রাইসটা, ঠিক আছে। তো এভাবে মার্কেটকে আসলে অনেকভাবে ইনফ্লুয়েন্স করা হয়। হ্যাঁ মানে দেয়ার আর লিগ্যাল লজ এন্ড এভরিথিং, বাট মানে আমাদের দেশে এটা কতটুকু কি হয়, এটা তো যেমন দেয়ার শুড বি আ ব্যারিয়ার যে 10 টাকার নিচে একটা শেয়ার মেবি কখনো নামতে পারবে না, ঠিক আছে। এরকম কিছু ব্যারিয়ার থাকা উচিত, যে হ্যাঁ থাকা উচিত, নাহলে ইনভেস্টার জনগণ পাবলিক ইনভেস্ট করছে। না তুমি তাহলে পাবলিক হবা না, পাবলিকলি তুমি ইভালুয়েট করবা না। এখন যেটা করা হয় সাধারণত 3 ইয়ার্স ডাটা নিয়ে তারপর দেখা যায় যে এটা কি আসলে কতদিন কষ্ট করে করা হচ্ছে, তখন করা হয় যখনই দেখা যায় 3 ইয়ার্স পরে রিপোর্টে বিল্ডিং করতে থাকে দেন তখন আর এখন আরেকটা জিনিস করতে যেতে এসএমই প্ল্যান, এটা সাধারণত ডাইরেক্ট আপনার সেগমেন্ট না, বিকজ অফ এটা এসএমই প্ল্যাটফর্মে আপনি 3 ইয়ার্স করবেন, 3 ইয়ার্স থেকে তার পারফরম্যান্সটা মানে শো করতে হবে এবং এভরি ইয়ার 10% মানে হ্যাঁ। তা আপনার এটাই আমি বলছি, যদি ইনফ্লুয়েন্স করা হয় তখন আপনি কি এটাকে রাইট হিসেবে ধরতে পারবেন? হ্যাঁ এটাই বলছি আর কি, যদি মার্কেটকে ইনফ্লুয়েন্স করা হয়, এই পুরো থিওরিটা এটার উপরে, মার্কেটকে যে ইনফ্লুয়েন্স করা হয় ভেগ ইনফরমেশন দিয়ে যে ইনফ্লুয়েন্স করা হয়, এটার কথাই বলছে। কিন্তু আমার মনে হয় যে একটা ব্যারিয়ার থাকা উচিত, কারণ একটা কোম্পানি যখন লস হচ্ছে, সার্টেন অ্যামাউন্ট অফ মানুষের লস হচ্ছে, কিন্তু পাবলিক কোম্পানি যখন এখানে হাজার হাজার পাবলিক এটাতে ইনভেস্ট করছে, কিন্তু অনেকগুলো পাবলিকের লস হচ্ছে না এই ইনফ্লুয়েন্সের কারণে। এটার একটা ক্যাটাগরি থাকা উচিত যে তুমি এটা না হলে না, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছে কয়েকবার। করোনার পরে যেটা করেছিলাম ব্রেকার দিয়েছিল, হ্যাঁ এই ব্রেকারটা দিয়ে এর নিচে নামতে পারবে, এটা করার পরে দেখা গেল এখানে প্রবলেম আপনার আসতে ক্যাশ আপনার একটা স্টক সেল করে এটা ক্যাশ করে এর ওই ক্ষেত্রে কি হয়, অ্যাভেলেবল বায়ার না থাকলে কি হয়, আপনি কি have সেল, আপনি অবশ্যই সেল দিন, বাট বায়ার না পাইলে সেখানে ক্যাশ করতে এই প্রবলেমগুলো মার্কেটে। হ্যাঁ হ্যাঁ এটাই আমি বলছি, এরকম করার ট্রাই করেছে বাট এটা হয় নাই। বাট আমার আমার পার্সপেক্টিভটা হচ্ছে কোম্পানির পার্সপেক্টিভ না, যে পাবলিকের পার্সপেক্টিভ। হ্যাঁ সাম পিপল না, মাস পিপলের, আমারটা আমি বলছি মাস পিপল, পাবলিক মানে তো মাস পিপল, অ্যান্ড আপনি বলছেন কোম্পানির কথা, তো আপনি বলছেন এই অ্যাজ আ ম্যানেজার অফ আ কোম্পানি ফার্মের কথা চিন্তা করছেন, আমি অ্যাজ এ ইনভেস্টার পাবলিকের কথা চিন্তা করছি, বুঝছেন। এই জিনিসটাই কিন্তু অ্যাসিমেট্রিক ইনফরমেশনের একটা যে আপনি অ্যাজ আ ম্যানেজার ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য কোম্পানি, অ্যান্ড আমি অ্যাজ এন ইনভেস্টার
আমি চিন্তা করব পাবলিকের কথা, ঠিক আছে? আমার তো কোম্পানির কথা, কোম্পানির যদি আমি ইনভেস্ট না করি তার কথা আমার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? সো এইটাই করে যে কোম্পানিগুলো অনেকভাবে ইনফ্লুয়েন্স করে কি করে, এটা তো মানে এসব ইনসিডেন্ট তো অনেক হয়েছে যে ইনফ্লুয়েন্স করছে, তারপরে এরকম হচ্ছে, কিন্তু এটাতে কিছু ব্যারিয়ার থাকা উচিত পাবলিকের, মানে অনেক ইনভেস্ট থাকে, এটাই আর কি বললাম আমি, যে একটা মিনিমাম ব্যারিয়ার থাকা উচিত, যে এর নিচে এটা কিন্তু অলরেডি হচ্ছে যে যেমন এটা বের হয়েছিল যে 10 টাকার নিচে একটা শেয়ার নামতে পারবে না, ঠিক আছে? কিন্তু ওইটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে নাই। হ্যাঁ, এগেইন আপনি কোম্পানির পার্সপেক্টিভে বলছেন নাকি, আমি পাবলিকের পার্সপেক্টিভে বলছি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার জাস্ট কোয়েশ্চেন, ধরেন একটা কোম্পানি যদি ইচ্ছা করে, হ্যাঁ, ইউ ডোন্ট নো যে ইন্টারনালি কি হচ্ছে, সে এখন তার শেয়ারের প্রাইসটা সাপোজ 10 ছিল, সে এখন এটাকে করে এটা 5-4-এ চলে আসছে, ঠিক আছে, কমে, হ্যাঁ, তখন এই পাবলিক গুলার যে এত হচ্ছে, ওখানে কোনো ব্যারিয়ার নাই, এন্ড নো ওয়ান ইজ চেকিং যে এটা কি হচ্ছে। এই ধীরের লিমিটটা কতদিনের বলেন তো? যেমন এখন করেছি এটাকে রক্ষা পাওয়ার জন্য স্টক মার্কেটে ধরে রাখার জন্য 10 থেকে 5% রয়েছে। আগে আপনি একটা স্টক ইনভেস্টমেন্ট আপনি 10% করতে 10%, এখন আপনি হাইস্ট 10% করতে 5% না, এটা বলছে, এটাও ঠিক না, এটাও ঠিক এটা না। আগে কেন সব বলেছে, আমি করেছি এটা মাস্টিক ইনভেস্টরের সাথে রাখলে ইনভেস্টর দেখেন না, গত 3-4 বছর আগে একটা ইনস্ট্রুমেন্ট আপনি দেখেন লোটার কেস কিন্তু কেনটা এখন অ্যাসেটটাকে হিসাব করার পরে শেয়ার হোল্ডাররা কি পায়, যত কিছুই বলেন শেয়ার হোল্ডাররা বাট শেয়ার হোল্ডার কয়জন? শেয়ার হোল্ডার কয়জন? হ্যাঁ, আর পাবলিক কতজন? হ্যাঁ, বাট 49%, বাট নাম্বার তো বেশি, এটাই আমি বলছি, আমি পাবলিকের কথা বলছি জাস্ট, ঠিক আছে? আপনি আপনার পার্সপেক্টিভে রাইট, যে আপনি কোম্পানির তখন শেয়ার হোল্ডারদের অনেক লস হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, আসলে ফার্স্টে দেখা উচিত যে যারা শেয়ার হোল্ডার এদেরকে দেখা উচিত, যেমন কোম্পানিতে অ্যাভারেজ করলাম কিন্তু না, আসলে কি হয়, ফার্স্ট এখন যে ক্যাশটা পায় ওরা একটা সেল করার পরে এটা আসলে ফার্স্ট এখন লোনটা আগে পরিশোধ লোন পরিশোধ করে, তারপরে বড় বড় যেটা লেনদেন আছে এটা করে, তারপরে ইমপ্লয়িদের বেতন ভাতা দেওয়ার পরে যে ক্যাশটা সেটা শেয়ার হোল্ডারদের আপনার মনে হয় রিয়েল লাইফে এটা হয়? রিয়েল লাইফে এটা হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এত গার্মেন্টস ওয়ার্কার, এত এমপ্লয়িজ লাস্ট কত বছরে ওদের স্যালারি কেন পাচ্ছে না? মালিকরা তো ঠিকই তাদের মতন লাইফ লিভ করছে। এটা যেটা আপনি বললেন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে এটা হচ্ছে হওয়া উচিত, বাট এটা কখনো হয় না, দ্যাটস দ্য স্যাড পার্ট।
আচ্ছা, এই অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা কিভাবে রিডিউস করা যায় সেটা হচ্ছে গিয়ে মার্কেটে যদি প্রপার ইনফরমেশনগুলো দেওয়া হয়, মার্কেটকে যাতে ইনফ্লুয়েন্স কেউ না করতে পারে, অ্যান্ড মার্কেটে যাতে প্রপার যে ইনফরমেশন সেগুলো আসে। একটা পাবলিক কোম্পানির ওয়েবসাইটে যদি তার ফাইন্যান্সিয়ালস থাকে, প্রপার ফাইন্যান্সিয়ালসগুলো যদি থাকে, এগুলো ইনফ্লুয়েন্সড না থাকে। একটা পাবলিক কোম্পানি হলে হওয়া উচিত হচ্ছে যে একটা কোম্পানির এমপ্লয়ির কাছে যে ইনফরমেশনগুলো থাকবে অ্যান্ড একটা ইনভেস্টরের কাছে, পাবলিকের কাছেও সেই ইনফরমেশনগুলো থাকবে। এটা হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে হওয়া উচিত, ঠিক আছে, বাট এটা হয় না। So the asymmetric information problem can be reduced if managers frequently disclose financial data and information to public or through increased regulation. So asymmetric information টা কিভাবে রিডিউস করা যায়, ম্যানেজাররা যদি এই ফাইন্যান্সিয়াল ডেটাগুলো মার্কেটে প্রপারলি ডিসক্লোজ করে, মানে পাবলিককে দিয়ে দেয়, অ্যান্ড কিছু স্ট্রং যদি যে রেগুলেশনগুলো আছে সেগুলোই, বাট ইট হ্যাজ টু বি স্ট্রং, যে হ্যাঁ মানে একটা মানে এই যে বললো যে রেগুলেশন কি, যে আগে সবাইকে দিবে, তারপর অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওনার্সরা, শেয়ার হোল্ডাররা তারা পাবে, এটা তো হয় না, তাই না? হ্যাঁ, এটাই আমি বলছি, এটা তো হয় না। সো যে রেগুলেশন আছে সেটা যদি স্ট্রিক্টলি মেনটেন করা হয়। কি ব্যারিয়ার যদি দেওয়া হয় কি প্রবলেম হয় এটা একটু বলি। আমাদের ব্যাংকের পাস করতে বলেছে, এখন তো 9% এর বেশি লোনের ইন্টারেস্ট নেওয়া যাবে না, ব্যারিয়ার দিয়েছে, আর 6% এর নিচে দেওয়া যাবে না। এক্ষেত্রে কি হচ্ছে, অনেক ব্যাংক কিন্তু এমপ্লয়ীদের এদিকে নলেজ ব্যাংক কিন্তু স্যালারি স্ট্রাকচার করে দিয়েছে, 30,000 টাকার নিচে দেওয়া যাবে না, এই স্যালারি স্ট্রাকচার করে দিল, আর দিকে মানে ইন্টারেস্টের ব্যারিয়ার করে দিল। তো সেক্ষেত্রে আমরা পাবলিকরা জানছি যে 9% আমি লোন পাচ্ছি, ব্যাংকগুলো বাঁচার জন্য কিন্তু পাবলিকেরই গলা কাটতেছে। মনে করেন আগে যখন 11% ছিল বা 10% ছিল, তখন লোনগুলো হতো কি আপনাকে ওই শর্তের যাবে কম দেওয়া, শর্তগুলো কেমন, যেমন 9% আপনার লোন দিচ্ছেন, একটা মর্টগেজ দিয়ে দেবেন, তখন নিলে আপনাকে শর্ত দেওয়া হচ্ছে 3 মাসের ভিতরে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, না করলে আপনাকে 2% পেনাল চার্জ দেবে, বা আপনাকে 2%-এর নিচে যদি আপনি ইউজ করেন তাহলে 2% পেনাল চার্জ দিতে হবে। আগে যেটা যে শর্তগুলো ছিল না, এখানে শর্তগুলো মানে ব্যাংকগুলো এগুলো আরোপ করতেছে, পাবলিকেরও বেশি করে দিচ্ছে। আসলে এমনি বলতে গেলে মানে আমাদের দেশের পাবলিকরা হচ্ছে মানে যেভাবেই হোক ক্ষতিগ্রস্ত। So that's a sad reality. ওটা কিছু করার নাই, পাবলিকরাই লাস্টের দিক দিয়ে লুজার হয়, that's a sad reality. ওটা ডিফারেন্ট জিনিস, বাট মানে ওটা একটা ডিফারেন্ট সাইড আর কি। আপনি কোন ব্যাংকে আছেন? সোনালী ব্যাংকে। আচ্ছা, কিসে আছে? আচ্ছা আচ্ছা। আর আপনি? ও, স্টক মার্কেটে আছেন। কোথায়? কোন স্টক মানে? আপনি তো তাহলে আমাদের নিউজ দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই আপনি আমার আগেনস্টে খালি বলেই যাচ্ছেন। তা আপনি তো আমাদেরকে নিউজ দিতে পারেন। আমার আসলে এটা মানে আমি ক্লিয়ার না, বাট আপনি আমাকে বলেন তো ফাস্ট ফিনের এই ইয়েটা কি, মানে এত কেন ওদের, আর এটা কি কোনো ব্যারিয়ার ক্রিয়েট করা হচ্ছে না?
হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি বললাম, এটা বুঝছি। আমি স্পেসিফিক্যালি ফাস্ট ফিনের কথাটা জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। উনি যেহেতু ইনসাইডে আছে, আমি এটার কথা জানতে চাচ্ছি যে কেন মানে এটা। না না, আমি কোম্পানি রিসার্চ করি। ও আচ্ছা, ও আমি ক্লাসরুমটা খেয়াল করি না আসলে। আমি একটা জিনিস নাহিদ স্যারকে বললাম, স্যার কিভাবে দুইটা রুটিন আমাদের এখানে চলে আসে। আমি আসলে ক্লাসরুমটা আগের রুটিনেরটা খেয়াল করি না, টাইমিংটা সেম। পরে আপনার সাথে আমি শেয়ার করব দুইটা রুটিন কিভাবে চলে আসে। আচ্ছা, আমি দেখে একটা দেখলাম, আজকে হঠাৎ করে দেখি আমাকে শেয়ার করতে ভাই কোনটা আমি তো নিজেই হয়ে গেলাম না কেন লাস্টের যে রুটিনটা একটাই ছিল, কিন্তু ওই রুটিনটা আমিও দেখি আজকে হঠাৎ করে আমি একটা শেয়ার করি। ওহো, আপনার বাসা কোথায়? আল্লাহ, আমার গত ইয়েতে আপনি যখন ওই সপ্তাহে ক্লাসটা আমি তো আগেই জানিয়েছি, আগের দিন জানিয়েছি। বাট কথা হলো যখন আপনি অ্যাকচুয়ালি ফিজিক্যাল ক্লাস দরকার আছে, আমি গত দিন সব করছেন? কারণ সবই তো আপনি পরিচিত, ওই যেখানে দেখা যায় আরো সালে সালে বলে আসে। তারপরে ওই তানজিম ম্যাডাম আছে। তা আপনি কি আসলে ফাইন্যান্সের তো নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা। না, এইচআর আর মার্কেটিং এর ক্লাস খুব জমজমাট। ফাইন্যান্সের তো মনে হয় এইবার বেশি তাও আছেন, এর আগে 4 জনের বেশি স্টুডেন্ট ছিল না। সাপ্লাই চেইনে এর আগের সেমিস্টার তো 4 জন স্টুডেন্ট, তাই? আচ্ছা, তাহলে মাশাআল্লাহ, কারণ আমি অনলাইনে স্টুডেন্টস দেখে খুব খুশি হয়েছি। পরে আমি বলতেছি আল্লাহ, এরা অনলাইনে আসতেছে, আসলে কি ফিজিক্যালি আসে নাকি? কারণ লাস্ট সেমিস্টার আমার সাপ্লাই চেইনে ছিল 4 জন স্টুডেন্ট, হ্যাঁ, আর ফাইন্যান্সে ছিল 6 জন। ফাইন্যান্সে ছিল 6 জন, কিন্তু আমি যখন ইআরপি খুলে গ্রেড দিতে যাই তখন দেখি যে অনেকজন, এক্সামের টাইমে আবার অনেকজন আছে, বাট ক্লাসে কখনো, অনলাইন ক্লাসেও কখনো এতজন আসে। না, আমি এটাই চিন্তা করছি যে একটু আগাই, তারপরে একটা মেকআপ ক্লাস আছে, এটা চিন্তা করবো আর কি। আচ্ছা, রুটিন তো টাইমিং তো সেমই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কি এইচআর এর না? এইচআর এর। আচ্ছা, কোথায় ছিল? ও মেজর চেঞ্জ করেছেন, মানে মেজর চেঞ্জ করেছেন। আচ্ছা, কিসে ছিলেন? এইচআরএম এ? ও, আপনারা আছেন কোথায়? জব করছেন কোথায়? আপনি তো এইচআর এর, আমি আপনাকে অনেকবার দেখেছি। হ্যাঁ, ও আপনারা কি 9 ব্যাচের ছিলেন? না, গতবার যারা ছিল ওরাও তো 9 ব্যাচ। না, ওরা আমরা 9 ব্যাচ থেকে তো ক্যাটাগরি ভাগ পেয়ে গেছি। আমরা 9 ব্যাচ, বাট খুব এনজয় করতাম, যেহেতু 250 স্টুডেন্ট। অনলাইনেও আমরা খুব এনজয় করেছি, ফিজিক্যালি তো তুলনায় ভালো। তো তার মধ্যে ওভারঅল যেটা টিমটাকে ধরে রাখতে পারে, বাসার বাইরে সমস্ত কিছু মেসেজ থেকে শুরু করে ডকুমেন্টস এভরিথিং, নো টিচার বাট ইজ তো নিজে এক হাতে
তো আবার হয়তো হবে মানে এই 3 মাস বা 4 মাস আপনাদের তো লাস্ট এটা নাকি লাস্ট এরপর ইন্টার্নশিপ আপনি কোথায় আছেন না না অন্য কিছু কোন ব্যাংকে আচ্ছা আচ্ছা আর আপনি কোথায় আচ্ছা আচ্ছা ও হুম ও মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তো ম্যাডাম আমার মনে হয় কি আমাদের ফাইন্যান্স এবার না আমি অনলাইনে তো অনেক পেয়েছি ক্লাস টাইমিং আসলে ম্যানেজমেন্ট থেকে যেটা দেওয়া হয় সেটাই এটা আসলে আমার হাতে না ম্যানেজ আমি একটা কাজ করবো মেকআপ ক্লাসটা আমি মেবি অনলাইনে নিব ওইটা একটা অনলাইনে নিব আর কি আচ্ছা উনি কি দূর দেখে আসতে পারছেন না হ্যাঁ কি আপনি আপনি আপনার কি ফ্যামিলি এখানে থাকে না এমনি ফ্যামিলি কি ঢাকায় থাকে তো আপনি আসেন ক্লাস করতে আচ্ছা না অবশ্যই আচ্ছা হ্যাঁ কেন আমার সাথে 2টা ক্লাসের পরে আপনাদের কি ক্লাস আজকে সেকেন্ড ক্লাস না সেকেন্ড ক্লাস না এটা থার্ড ক্লাস ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল এই চ্যাপ্টারে আজকে সেকেন্ড ক্লাস 3টা ক্লাস কিছুই নাই গ্রুপ আজকে ওইভাবে আছে বাট আমরা ফাইন্যান্সিয়াল চলে আসছি ফাইন্যান্সিয়ালটা আমরা গ্রুপ হয়ে গেছি এখন আমরা আমাদের মতো এই 4 মাস থাকবো আবার কল আসবে জি জি ফাইনাল পরীক্ষা দিয়ে আবার যখন আমরা ইয়েতে যাবো সব আবার কিন্তু একই মানে এই ফাইনাল স্লাইড গ্রুপেই দেওয়া আছে আপনারা আগে উপরে স্কোর করলে পাবেন আমি আগে এটা দিয়ে দিয়েছি মানে ঈদের আগেই দিয়েছি ও আচ্ছা আমি আজকে আবার দিয়ে দেব আচ্ছা তো এটা যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে রেগুলেশনস নিয়ে বলছিলাম আমরা তো এখানে মানে ফাইন্যান্সিয়াল মার্কেটটা অনেকটা মানে অনেক আনসার্টেনও সো এমন না যে স্ট্রিক্ট রেগুলেশন থাকলে ইনফ্লুয়েন্স না থাকলেও সব কিছু একদম পারফেক্টলি চলবে বিকজ পুরো মার্কেটটাই অনেকটা আনসার্টেন ঠিক আছে আচ্ছা সো কিছু রেগুলেশন আরো বেশি বাড়ানো হচ্ছে যেমন ইনক্রিজ রেগুলেশন ইজ এক্সিস্টিং অর ইমার্জিং ইন দিস এরিয়া অলরেডি আছে অ্যান্ড বাড়াচ্ছে বাট স্টিল ইটস নট লাইক যে একটা পারফেক্ট মার্কেট হচ্ছে ঠিক আছে প্রভিশন অফ মোর কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেগুলো পাবলিকলি দেওয়া হচ্ছে ওগুলো আরো অ্যাকুরেট একদম অ্যাকুরেট ইনফরমেশনগুলো যদি দেওয়া হয় এই প্রভিশনগুলো দেওয়া হচ্ছে তারপর মোর রেস্ট্রিকশনস টু এনশিওর প্রপার অডিটিং বাই অডিটার্স অডিটররা যাতে প্রপারলি অডিট করে
অ্যান্ড এখানে যদি কোনো ইনফ্লুয়েন্স না হয়, এই রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়, বাট স্টিল কিছু রিস্ক থেকে যায়। proper oversight by the firm's board of ডিরেক্টরসরা যাতে প্রপারলি জিনিসগুলোকে গো থ্রু করে। সো এইসব নর্মাল সার্টেন প্রভিশনস দেওয়া আছে, বাট ইটস নট লাইক যে এগুলো 100% হলেও ফাইন্যান্সিয়াল মার্কেটটা প্রপারলি ডেলিভার হচ্ছে। আচ্ছা, global financial market. Financial markets vary among countries in terms of আচ্ছা, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট, দিস ইজ ভেরি বেসিক, যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটসের যে রুলস অ্যান্ড রেগুলেশন যে ইয়েগুলো, এটা ফরেন এক একটা কান্ট্রির এক একটা রুলস রেগুলেশনস থাকবে, তারপরে ওদের ফান্ডের অ্যামাউন্ট ডিফারেন্ট থাকবে, শেয়ারস ডিফারেন্ট থাকবে, সব কিছু ডিফারেন্ট থাকবে। সো ওই হিসাবে এক একটা কান্ট্রির মার্কেট হিসাবে রুলস অ্যান্ড রেগুলেশন সেট করা হয়। The volume of funds that are transferred from surplus to deficit units. So obviously এক একটা কান্ট্রির ভলিউম অফ ফান্ডস যেটা থাকে সারপ্লাস অ্যান্ড ডেফিসিট ইউনিটের, যেটা ট্রান্সফার করা হয় সারপ্লাস থেকে ডেফিসিটে, এটা ভ্যারি করবে। তারপর দ্য টাইপ অফ ফান্ডিং দ্যাট আর অ্যাভেলেবল, কি টাইপের ফান্ডিং মার্কেটে আছে, এগুলো ডিফারেন্ট কান্ট্রিজে এগুলো ভ্যারি করবে। হাউ ফাইন্যান্সিয়াল মার্কেটস ইনফ্লুয়েন্স ইকোনমিক ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে। সো যখন ইনভেস্টররা যখন একটা মার্কেটে শেয়ারের অবস্থা বা সিকিউরিটিজের প্রাইস যখন ভালোর দিকে যায়, তখন কি হচ্ছে, কোম্পানির শেয়ার হোল্ডাররাও দে আর বিং প্রফিটেবল, ইনভেস্টরও প্রফিটেবল। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, ভালো করলে কিন্তু পুরো ইকোনমিকেই এটা টার্ন করে ডেভেলপমেন্টের দিকে নিচ্ছে। Many foreign countries have converted to market-oriented economies, allows business and consumers to obtain financing. So অনেক কান্ট্রিজ মার্কেট ওরিয়েন্টেড, মানে মার্কেটের দিকে ফোকাস করে ইকোনমিকে ইনফ্লুয়েন্স করছে। আচ্ছা, মেনি ইস্টার্ন মার্কেট মানে মার্কেটের উপর ফোকাস করা মেইনলি, নট কনভার্ট অ্যাজ ইন, না ওটা অন্য জিনিস, মানে মার্কেটের উপর ফোকাস করে জাস্ট মানে পুরো মার্কেটটাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করে, জাস্ট মার্কেটের উপর ফোকাস করে, মানে আপনি যেটা বলছেন দ্যাটস আ ডিফারেন্ট থিং মনে হয়। Many Eastern European countries allowed for privatization, the sale of government-owned farms to individual. So কি হচ্ছে বেসিক্যালি কি হয়, প্রাইভেট কোম্পানি পাবলিকে যায়, তাই না? সবসময় প্রাইভেট হওয়ার পরেই একটা কোম্পানি প্রাইভেট লিমিটেডের পরে পাবলিকে যায়, বাট পাবলিক হয়ে যাওয়ার পরে ইটস ভেরি, মানে কিছু কোম্পানি যদি অনেক জায়গায় অনেক কান্ট্রিতে এটা হয়, যদি ইফ দে ক্যান ডু গুড অ্যাজ আ পাবলিক কোম্পানি, তখন তাদেরকে কনভার্ট করে আবার প্রাইভেটাইজেশনে নিয়ে যায়। ঠিক আছে। Financial markets in these countries ensure that business can obtain funding from surplus unit. So financial marketটা কি বেসিক্যালি, একটা সারপ্লাস ইউনিট থেকে ডেফিসিট ইউনিটে নেওয়া, যার কাছে সারপ্লাস আছে, এক্সেস অফ অ্যামাউন্ট অফ ফান্ডিং মানি আছে, তার থেকে নিয়ে যার কাছে ডেফিসিট আছে সেটাকে নেওয়া একটা মানে দ্যাটস দ্য মেইন রোল অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। Global integration. Many financial markets are globally integrated. Participants move funds out of one country market into another. So globally কিছু যে গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো ইয়ে করা হয়, সো একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি, এই জিনিসগুলো আমরা বেশি দেখবো হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। ওখানে হচ্ছে গিয়ে গ্লোবালি যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হয়, ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো, ওখানে এগুলো নিয়ে ফোকাস করে। ঠিক আছে। Foreign investors serve as key surplus unit in the US by purchasing securities. আচ্ছা, so এটাই ফরেন ইনভেস্টররা they act as a surplus unit, যাদের কাছে excess fund আছে, to purchase the securities. US investors serve as key surplus units for foreign countries by purchasing foreign securities. So US investors who are surplus in units, ওরা কি করছে, ফরেন সিকিউরিটিজ পারচেজ করছে।
এখানে মোস্টলি সবকিছু বেস করে ইউএস এর উপরে, বিকজ এটা ইউএস এর বই ছিল, এই জন্য এক্সাম্পলস গুলো সব ইউএস এর ইয়েতে দেওয়া। আচ্ছা, মার্কেট মুভমেন্ট এন্ড ইন্টারেস্ট রেটস হ্যাভ বিকাম মোর কোরিলেটেড বিটুইন মার্কেটস। সো মার্কেট যেভাবে মুভ করছে, বেসিক্যালি কি মার্কেট মুভ করাটাই হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটও, ইফ মার্কেট ইজ গোয়িং অন আ পজিটিভ ডিরেকশন, ইন্টারেস্ট রেটও ওভাবে যাচ্ছে। অ্যান্ড মার্কেট যদি ফল করছে তখন দেখা যাচ্ছে মানে দিজ আর বোথ কোরিলেটেড, একটা ভালো করলে আরেকটাও ভালো করছে। আচ্ছা, ব্যারিয়ার টু গ্লোবাল ইন্টিগ্রেশন। সো একটা কান্ট্রি যখন, একটা ফাইন্যান্সিয়াল মার্কেট একটা কান্ট্রিতে যখন এটার মধ্যে এত কমপ্লিকেশনস, সো যখন আমরা গ্লোবালি চিন্তা করি তার মানে এটার মধ্যে আরো কত বেশি লেভেলের কমপ্লিকেশনস থাকবে, তখন আরেক টাইপের ইনফরমেশন ডিফারেন্স। একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রির তো ইনফরমেশন তো সব আর নট আউট দেয়ার, সো ওইটারই তো অনেক বড় একটা ডিফারেন্স হবে। সো গ্লোবালি যখন কোম্পানিজরা কাজ মানে ফাইন্যান্সিয়াল মার্কেট কাজ করে তখন কমপ্লিকেশনসটা আরো অনেক বেশি হবে, ব্যারিয়ার্স আরো অনেক বেশি হবে, আনসার্টেনিটিও আরো বেশি হবে। এখানে আরেকটা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ রেটের একটা ব্যাপার থাকে, সো ওইখানেও একটা রিস্কের টার্মসটা আরো বেশি থাকে গ্লোবালি যখন একটা ফাইন্যান্সিয়াল মার্কেট কাজ করছে। আচ্ছা, ল্যাক অফ ইনফরমেশন অ্যাবাউট ফরেন কোম্পানিজ। সো কি হচ্ছে, একটা কান্ট্রিতে বসে আমি একটা কোম্পানি নিয়ে এত বেশি আনসার্টেনিটি, সো এটা যখন ফরেন একটা কান্ট্রি হচ্ছে, ফরেন একটা কোম্পানি, তাহলে তো কোম্পানিজের ইনফরমেশনের ব্যারিয়ার আরো বেশি, তাই না? সো ল্যাক অফ ইনফরমেশনের ল্যাকিংটা বেশি থাকে। ডিফারেন্ট অ্যাকাউন্টিং রেগুলেশনস, আমাদের দেশে প্রতিটা কোম্পানি দে আর নট মেনটেনিং দ্য সেম অ্যাকাউন্টিং রেগুলেশন, তাই না? তাহলে বাহিরের একটা কান্ট্রি ডিফারেন্ট কোম্পানিজ দে আর মেনটেনিং ডিফারেন্ট অ্যাকাউন্টিং রেগুলেশনস, সো অনেক বেশি ডিফারেন্স অ্যাকাউন্টিং রেগুলেশনসে, সো ওটার ক্ষেত্রে অ্যানালাইসিসটাও ডিফিকাল্ট হয়ে যায়। এক্সেসিভ কস্ট অফ এক্সিকিউটিং ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। সো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের যে কস্টিংটা এটা অবভিয়াসলি অনেক বেশি হায়ার, অ্যান্ড দেন ওই কস্টিংটা ওই হিসাবগুলো কি হচ্ছে ফরেন কারেন্সিতে, সো ওখানে এক্সচেঞ্জ রেটের ডিফারেন্সটাও অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ফাইন্যান্সিয়াল মার্কেট ইন্টারাকশন বিটুইন ইউরোপ, এলিমিনেশন অফ রেগুলেশন। সো ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে দে আর ডিফারেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নে দে আর কনসিডার্ড অ্যাজ এ সেম কান্ট্রি, ওদের রুলস অ্যান্ড রেগুলেশন সেম, ওদের সব কিছু ওদের মধ্যে, ইফ দে আর ট্রাইং টু ডু বিজনেস উইদিন দেমসেলভস তাহলে কিন্তু রেগুলেশনস কম, ঠিক আছে। মার্জিং অফ সাম ইউরোপিয়ান স্টক এক্সচেঞ্জেস। আচ্ছা, যদি একটা কান্ট্রির মার্কেট যদি আরেকটা কান্ট্রির সাথে ইভেন মার্জও করে, দেন এগেইন বিকজ দে হ্যাভ এ ইউনিফর্ম সিস্টেম অল ওভার ইউরোপ, ওদের কিন্তু এত প্রবলেম হয় না, মানে দ্যাটস প্রিটি মাচ মানে নর্মাল থাকে। আচ্ছা, অ্যাডপশন অফ দ্য ইউরো। সো আমাদের যেরকম ফরেন একটা কান্ট্রির সাথে বিজনেস করতে গেলে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য এক্সচেঞ্জ রেট অ্যান্ড দ্য আনসার্টেনিটি অফ দ্য এক্সচেঞ্জ রেট। সো ইউরোপিয়ান ইউনিয়ন থাকলে দে ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, সবাই ইউরো দিয়েই, হ্যাঁ, সেম কারেন্সিতেই কাজ করছে। আচ্ছা, রোল অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। The foreign exchange market facilitates the exchange of currencies. So foreign exchange marketটা কি করছে, ফরেন যে ট্রানজ্যাকশন গুলো হচ্ছে, কারেন্সির যে এক্সচেঞ্জ গুলো হচ্ছে ওগুলো ফ্যাসিলিটেট করছে। Financial intermediaries serves as brokers and or dealers in financial exchange markets. Financial intermediaries বলতে আমরা কি বুঝি, মানে ইন্টারমিডিয়ারিজ হচ্ছে যারা সারপ্লাস আর ডেফিসিট, যারা ইনভেস্টর আর তাদেরকে একসাথে এনে দেওয়া। সো মাঝখানে কি হচ্ছে, কি থাকছে, যারা ইন্টারমিডিয়ারিজ হিসেবে কাজ করছে তারা বেসিক্যালি কি ব্রোকার্স। হ্যাঁ, foreign exchange market, the exchange rate is the market determined price of currency. Price changes in response to supply and demand. Normally যেরকম ইন্টারেস্ট রেট ইয়ে করা হয় সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে, আমরা যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাই সেটা হচ্ছে দিয়ে ইন্টারেস্ট রেটটা। সো এক্সচেঞ্জ রেটটাই ওরকমই ওভাবে ডিটারমাইন করা হয়, মার্কেটে সাপ্লাই কত আছে অ্যান্ড ডিমান্ড কত আছে ওটার ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করা হয়, মার্কেটের এক্সচেঞ্জ রেটটা কত হবে। আচ্ছা,
In a role of financial institutions in financial markets, in a perfect market, একটা পারফেক্ট মার্কেট আমরা কি চিন্তা করি যে সব ইনফরমেশন উইল বি আউট দেয়ার, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে কোনো ইনফ্লুয়েন্স হবে না, ইনভেস্টরের কাছে যে ইনফরমেশন, কোম্পানি ম্যানেজারের কাছেও সেই ইনফরমেশন, তারপরে ইনভেস্টার্স আর ফ্রি টু মুভ অ্যাজ দে ওয়ান্ট, আর প্রাইমারি সেকেন্ডারি মার্কেটের কোনো এত ডিফারেন্স থাকবে না, মানে ইটস জাস্ট একটা পারফেক্ট থিওরিতে হোয়াট উই থিঙ্ক যে একটা পারফেক্ট মার্কেট কি হতে পারে। All information about any securities for sale in primary and secondary market would be continuously and freely available to investors. So primary marketer joto securities, secondary marketer joto securities, joto information আছে সব হচ্ছে গিয়ে ইনভেস্টরদের কাছে অ্যাভেলেবল থাকবে। এটা হচ্ছে what we think about a perfect market. একটা পারফেক্ট মার্কেট এমন হওয়া উচিত। তারপরে all information identifying investors interested in purchasing securities as well as investors planning to sell securities would be freely available. যে ইনফরমেশনগুলো অ্যাভেলেবল আছে, যারা পারচেজ করছে অ্যান্ড যারা সেল করছে সবার কাছে এই ইনফরমেশনগুলো অ্যাভেলেবল থাকবে। All securities are infinitely divisible, মানে একটা সিকিউরিটি, সাপোজ একটা কোম্পানির নট নেসেসারি যে 100টা শেয়ারই থাকবে, ঠিক আছে, বা 200টা শেয়ার থাকবে, একটা পাবলিকের যত ডিমান্ড থাকবে তত শেয়ার থাকবে। মানে ইন আ পারফেক্ট ওয়ার্ল্ড উই থিঙ্ক যে পাবলিক যত ডিমান্ড করছে ততগুলো শেয়ারই থাকবে, নট নেসেসারিলি যে একটা কোম্পানির ব্যারিয়ার থাকবে যে এতগুলো শেয়ার থাকবে। ইন আ পারফেক্ট ওয়ার্ল্ড হোয়াট উই ওয়ান্ট। আচ্ছা, বাট the reality is markets are not perfect, they are imperfect. Financial institutions are needed to resolve problems created by marketing imperfections. So financial institutions এর কাজই কি, মার্কেটে যে ইমপারফেকশন গুলো, যে প্রবলেম গুলো, যে ব্যারিয়ার গুলো, ওগুলোকে যতটুকু মিনিমাইজ করে নেওয়া যায় অ্যান্ড দুটা পার্টিকে যেভাবে, একটা প্রপার পার্টিকে যেভাবে কোলাইড করা যায়, ওদের কাজই হচ্ছে এটা, তাই না? আচ্ছা, দেন হচ্ছে role of depository institutions. Depository institution accepts deposits from surplus units to provide credit to deficit units. So depository institutions কি, ডিপোজিট রাখা, তাই না? ডিপোজিট রাখছে, তো ওরা এই ডিপোজিট রেখে কি করছে, যাদের কাছে অনেক ক্যাশ আছে তারা গিয়ে বেসিক্যালি ব্যাংকে উইথ আ প্রিন্সিপাল অ্যামাউন্ট একটা ডিপোজিট করছে উইথ অ্যান ইন্টারেস্ট রেট ডিপোজিট করছে। সো ওরা কি করছে, এই যতটুকু ডিপোজিট করছে ওটাকে একটা, যাদের ক্রেডিট দরকার, ডেফিসিট আছে, ওদেরকে দিচ্ছে। সো দ্যাটস দ্য রোল অফ ডিপোজিটরি ইনস্টিটিউশন। ডেফিসিট ইউনিয়ন হচ্ছে যার নিড আছে, মানে হ্যাঁ হ্যাঁ, ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি, মানে যার নিড আছে। সারপ্লাস মানে হচ্ছে এক্সেস, মানে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, সারপ্লাস দিয়ে ডেফিসিটটাকে ফুলফিল, বুঝছেন আপনি? ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি থাকা যায়। আচ্ছা, ডিপোজিট ইনস্টিটিউশনস আর পপুলার বিকজ ডিপোজিটস আর লিকুইড। ডিপোজিট ইনস্টিটিউশনে কি আপনি গেলে ক্যাশ পাবেন, ওদের দে আর ক্যাশ রিচ, যতই মানে সবাই ডিপোজিট করে থাকে ইন ক্যাশ, রাইট? সো তাদেরকে ক্যাশ, দে আর ভেরি লিকুইড, ঠিক আছে। দে কাস্টমাইজ লোন, সো দে ক্যান কাস্টমাইজ, তার কাছে একটা ক্যাশ আছে অ্যান্ড যার দরকার তার কাছে যাবে অ্যান্ড তার যেভাবে লোন দরকার সে ওটাকে কাস্টমাইজ করে ওভাবে দিবে। দে হ্যাভ দ্যাট ফ্যাসিলিটি টু ডু দ্যাট, যার যেভাবে লোন দরকার ওটাকে কাস্টমাইজ করে দিচ্ছে। দে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অফ লোনস, সো তারা যে লোনটা দিচ্ছে ওটার একটা রিস্ক আছে। সো আমার যাকে লোন দিচ্ছি, হ্যাঁ, তারা অনেক অ্যানালাইসিস করে, অনেক কিছু করে যে দেখার জন্য যে আরেকটা প্রপার মানুষকে তারা লোনটা দিচ্ছে, বাট দেন এগেইন দেয়ার ইজ আ রিস্ক যে এই লোনটা তারা রিটার্ন নাও পেতে পারে। সো ওরা ওই রিস্কটা নেয়। দেন এগেইন ওরা যে ওই টাকাটা দিচ্ছে, দেন এগেইন ওর যদি ওইটা যদি মায়ের যায়, বাট তাকে তো ফেরত দিতে হবে। সো দে আর টেকিং দ্য রিস্ক অফ দ্যাট লোনস। They have expertise in evaluating credit worthiness. So they are expert, they have been in the market for a long time, so they know যে কে credit worthy, কাকে লোন দিবে, কতটুক দিবে, কত কি কি রেগুলেশনস দিবে, কি কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা তারা they are expert in that and they can make that analysis. They diversify their loans. ওই সেম জিনিসই যেভাবে কাস্টমাইজ করে তোরা আবার ডাইভার্সিফাই করে তাদের লোনগুলোকে according to customers. আচ্ছা আচ্ছা role of financial commercial banks. Commercial banks কি are the most dominant depository units institutions. So same depository institutions ওরা তাই না offer a wide variety of deposit accounts. ওদের অনেক টাইপের ডিপোজিট অ্যাকাউন্টস আছে ডমিনেন্ট হচ্ছে দে ক্যান ক্যাপ্ট মানে পাওয়ারফুল হ্যাঁ পাওয়ারফুল না এটা বলছে কমার্শিয়াল ব্যাংক হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ডিপোজিটরি ইনস্টিটিউশনস এটা বলছে হ্যাঁ মানে দ্য থিং ইজ আগে ছিল ডিপোজিট মানে কমার্শিয়াল ব্যাংক দে আর পাওয়ারফুল দ্যাটস দ্য থিং ডিপোজিটের রাখার ক্ষেত্রে সিকিউরড অ্যান্ড দে আর পাওয়ারফুল ইন দ্য মার্কেট offer transfer deposited funds by providing direct loans or purchasing debt securities. It's the same thing মানে ওরাও হচ্ছে কাস্টমাইজ লোন দিতে পারে তারপরে ডিরেক্ট লোনস দিচ্ছে and তারপর credit worthiness they can also they are expert in that as well serve both the public and the private sector so both public private দুজনকে এসে সার্ভ করছে saving institutions include saving basically এইসব ইনস্টিটিউশন তার আলাদা না the thing is একটা bank they are providing all these services তাই না saving institutions include savings and loan association and saving banks মানে সেভিংস এর যে সার্ভিস সেটা দিচ্ছে আর মোস্টলি ওন্ড বাই ডিপোজিটার্স ব্যাংকসরাই এটাই ওন করছে কনসেন্ট্রেট অন রেসিডেন্সিয়াল মর্গেজ লোনস দ্য থিং ইজ আপনারা তো ব্যাংকে ইউ উড নো মোর ব্যাংকরা কিন্তু মানে ওরা মর্গেজ লোনটা খুব পছন্দ করে বিকজ ইটস এ লং টার্ম লোন সিকিউরড মর্গেজ লোনটা ওরা খুবই পছন্দ করে যেমন ইভেন সাপোজ আপনি একটা ব্যাংকে 9% ইন্টারেস্টে একটা মর্গেজ ফ্ল্যাটের লোন নিয়েছেন অ্যান্ড ইফ ইউ গো টু সাম আদার ব্যাংক অ্যান্ড বলেন যে আপনার ওই মর্গেজ লোনটা আপনি নিবেন ট্রান্সফার করবেন সাপোজ দে উইল গিভ ইউ আ ভেরি গুড অ্যামাউন্ট যে আপনি এখানে 9% মেবি তোরা 7% আপনাকে দিয়ে দিবে বিকজ মানে এটা ব্যাংকরা কিন্তু করে সাপোজ আপনি এসসিবি থেকে হ্যাঁ পারচেজ করে ফেলেন দে উইল গিভ ইউ আ গুড ইন্টারেস্ট রেট সাপোজ আপনি এসসিবিতে 9% ইন্টারেস্ট দিয়ে করছেন ওইটা যদি আপনি ট্রান্সফার করে ইবিএল এ আনেন তখন দেখা যাবে আপনাকে 7% ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা তো অবভিয়াসলি তার অ্যানালাইসিস করবে হ্যাঁ হ্যাঁ ওটা তো অবভিয়াসলি অ্যানালাইজ করবে যে ক্রেডিট ওয়ার্ড কিন্তু দে লাভ ইট মানে ওরা পছন্দ করে এই মর্গেজ লোনটা খুব বিকজ আপনি অন্য কোন আপনি সাপোজ পার্সোনাল লোন যদি ট্রান্সফার করতে চান আপনাকে কিন্তু ওর ব্যাংকের যে ইন্টারেস্ট রেট ওটাই দিবে মানে ওটা থেকে কমাবেন বাট ইফ ইটস আ মর্গেজ লোন তাহলে কিন্তু আপনার একটা বেনিফিট পাওয়া যায় আচ্ছা সিকিউরিটি আবার একটা বড় অ্যামাউন্ট থাকে দেখে একটা লোন দিয়ে তারা একটা বড় টার্গেট ফুলফিল করে ফেলতে পারতেছে সো ওইটাও আরেকটা জিনিস থাকে আচ্ছা ক্রেডিট ইউনিয়নস আর নন প্রফিট অর্গানাইজেশনস অনেক নন প্রফিট অর্গানাইজেশন দে অলসো গিভ লোন স্মল অ্যামাউন্ট অফ লোনস